আসসালামু আলাইকুম রমজান ভাই। আশা করি আপনি ভালো আছেন এবং আপনি সর্বদা ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না। তো আজকে আমি যে ঘটনাটি নিয়ে আসলাম সে ঘটনাটি মূলত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছিল এবং এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার বন্ধুর মামার বাবার কাছ থেকে। তার অনুরোধে তার আসল পরিচয়গুলোকে গোপনীয় রাখার জন্য ছদ্মনাম এবং গ্রাম বা এলাকার নাম ব্যবহার করা হলো। তো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং কার কাছে কেমন ভয়াবহ বা নাকি জানি না, বাট এই ঘটনাটি যার কাছে বা যার সাথে ঘটেছে সেই বুঝতে পারবে বা সেই জানতো যে সেই রাতটা এবং তার সাথে ঘটে যাওয়া সকল বিষয়গুলো কেমন ছিল। তো ঘটনাটি শুরু করার পূর্বেই আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে চ্যানেলটি নতুন, যার জন্য অবজ্ঞা করে চলে যাবেন না। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সর্বদাই এরকমের নতুন নতুন ভয়াবহ ঘটনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এবং ঘটনাটি যদি আপনার কাছে ভয়াবহ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে এবং পরিবারের মানুষদের কাছে শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনায় ফিরে যাই। এই ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এক প্রত্যন্ত এলাকায়, যেখানে এখনো আধুনিকতার ছোঁয়া খুব একটা লাগেনি। চারদিকে বিস্তৃত ধান ক্ষেত, মাঝে মাঝে জঙ্গল আর দূরে একটা পুরনো রেল লাইন, যেখানে বহু বছর ধরে কোনো ট্রেন চলে না। লোক মুখে শোনা যেত ওই রেল লাইনে একসময় ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটেছিল। এক রাতে হঠাৎ করে একটা মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায় আর অনেক মানুষ মারা যায়। এরপর থেকে মাঝরাতে সেখানে বাঁশির শব্দ শোনা যায়, কিন্তু আশেপাশে কোনো ট্রেন থাকে না। আমার বন্ধুর মামার বাবার নাম ধরা যাক হাশেম আলী। তিনি ছিলেন খুব সাহসী মানুষ, গ্রামে সবাই তাকে সম্মান করত। এক রাতে তিনি পাশের গ্রাম থেকে ফিরছিলেন, সময় তখন প্রায় রাত 1টা। তার বাড়ি ফেরার একমাত্র রাস্তা ছিল ওই পুরনো রেল লাইনের পাশ দিয়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ হু মানে ট্রেনের একটা লম্বা বাঁশির শব্দ ভেসে এলো। হাশেম আলী থেমে গেলেন। তিনি চারদিকে তাকালেন, কোথাও কোনো ট্রেন নেই, কোনো আলো নেই, চারিদিক নিস্তব্ধ। তিনি নিজেকে বললেন, হয়তো কানের ভুল। তিনি আবার হাঁটতে শুরু করলেন। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার এইবার শব্দটা যেন একদম কাছ থেকে। তার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন রেল লাইনের উপরে দূরে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে, যেন কোনো ট্রেন আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো শব্দ নেই, শুধু সেই বাঁশির আওয়াজ। হাশেম আলী ভেবেছিলেন হয়তো আবার ট্রেন চলা শুরু হয়েছে। তিনি লাইন থেকে সরে পাশে দাঁড়ালেন। আলোটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো, কিন্তু যত কাছে আসছে ততই অদ্ভুত কিছু বোঝা যাচ্ছে। ট্রেনের কোনো গঠন নেই, শুধু আলো আর ছায়া। তিনি হঠাৎ দেখতে পেলেন
আলোর ভেতর অস্পষ্ট কিছু মানুষের আকৃতি। তারা দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ যেন জানালার বাইরে তাকিয়ে আছে। সবাই নিঃশব্দ। তারপর সবগুলো মুখ একসাথে তার দিকে ঘুরে গেল একই সাথে এক মুহূর্তে। হাশেম আলীর বুক ধড়ফড় করতে লাগলো। তিনি দৌড়াতে চাইলেন, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। বাঁশির শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল, চারদিক নিস্তব্ধ। তারপর একটা কণ্ঠ ভেসে এলো, তুমি কেন বেঁচে আছো? হাশেম আলী কাঁপতে কাঁপতে বললেন, কে কে ওখানে? উত্তর এলো, আমরা তো ফিরতে পারিনি। হঠাৎ সে আলোর ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো, দীর্ঘ, অস্বাভাবিক, কালছে। হাতটা তার দিকে বাড়ছে। তিনি চিৎকার করে দৌড়াতে শুরু করলেন। এইবার তার পা নড়েছে। তিনি পেছনে তাকালেন, কিছু নেই, আলো নেই, ট্রেন নেই। তিনি কোনোভাবে বাড়ি পৌঁছালেন। সারা শরীর কাঁপছে, কিন্তু ঘটনা এখানেই শেষ না। পরের দিন রাত ঠিক একই সময় তার ঘরের বাইরে থেকে আবার সেই বাঁশির শব্দ। তারপর জানালার টোকা, টক টক টক। তিনি সাহস করে জানালার দিকে তাকালেন। বাইরে দাঁড়িয়ে আছে সেই মানুষগুলো যাদের তিনি আগের রাতে দেখেছিলেন। তাদের চোখ নেই, মুখ বিকৃত, আর সবাই একসাথে বলছে, চলো এবার তোমার পালা। পরদিন সকালে হাশেম আলীকে পাওয়া যায়, তার ঘরের দরজা খোলা। তিনি নেই। শুধু মাটিতে পড়েছিল একটা পুরনো লণ্ঠন, আর দরজার সামনে কাদার মধ্যে অদ্ভুত পায়ের ছাপ, যেন অনেকগুলো মানুষ একসাথে হেঁটেছে। কিন্তু সেগুলো ঘরের ভেতরে ঢুকেছে, বের হয়নি। আজও এই এলাকায় মাঝরাতে বাঁশির শব্দ শোনা যায়। লোকজন বলে, যদি সেই শব্দের দিকে তাকাও তাহলে তুমি একা ফিরে আসবে না। এই ছিল মূল ঘটনা। কার কেমন লেগেছে জানি না। যার সাথে ঘটনাটি ঘটেছে সেই বলতে পারবে তখন তার পরিস্থিতি কেমন ছিল আর সেই সময়টা কিভাবে কেটেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার ঘটনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভয়ের রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটি কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লেগেছে এবং এই ঘটনাটি আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। তো দ্বিতীয় ঘটনাটি যেমন করে লেখা হয়েছে আমি ঠিক তেমন করেই পড়ার চেষ্টা করব। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রমজান ভাই, আমি রফিক। ভয়ের রাজ্য ভূত FM চ্যানেলে পাঠানো আজকে আমার প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগবে এবং যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একদিন আগে জানিয়ে দিবেন। আমি আপনার ভয়ের রাজ্য ভূত FM এ বসেই ঘটনাটি শুনব। এই ঘটনাটি আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাবার কাছ থেকে শুনেছি।
তিনি নিজে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। তার আসল নাম গোপন রাখার জন্য আমি এখানে ছদ্মনাম ব্যবহার করেছি। ঘটনাটি আমি তার কাছ থেকেই শুনে সংরক্ষণ করেছি, আর আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 15 বছর আগে বাংলাদেশের এক প্রত্যন্ত এলাকায়। চারিদিকে বিস্তীর্ণ মাঠ, মাঝে মধ্যে ছোট ছোট বন আর খুব কম বাড়িঘর। সেই গ্রামে থাকতেন একজন মানুষ, করিম চাচা তার নাম। করিম চাচা ছিলেন খুবই সাহসী মানুষ। রাত বিরাতে একা চলাফেরা করতেন, কোনো কিছুতেই ভয় পেতেন না তিনি। একদিন তিনি পাশের গ্রামে একটি দাওয়াতে গিয়েছিলেন এবং অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 1টা। যে বাড়ি তিনি দাওয়াতে গিয়েছিলেন সে বাড়ির মানুষ করিম চাচাকে বলল, আজকে তুমি এখানেই থেকে যাও, অনেক রাত হয়েছে, এখন যাওয়ার দরকার নেই। কিন্তু করিম চাচা রাজি হলেন না। তিনি বললেন, এই পথে আমি চোখ বন্ধ করেও যেতে পারি। তার বাড়ি ফিরতে হলে একটা বড় ফাঁকা মাঠ পেরোতে হয়, তারপর একটা সরু কাঁচা রাস্তা যার দুপাশে জঙ্গল। করিম চাচা হাঁটতে শুরু করলেন। প্রথমে সব ঠিকই ছিল, হালকা ঠান্ডা বাতাস, ঝিঝি পোকার শব্দ, কিন্তু মাঠের মাঝখানে আসতেই তিনি হঠাৎ খেয়াল করলেন তার পেছনে কারো পায়ের শব্দ। থুপ থুপ থুপ। তিনি থেমে গেলেন, শব্দটাও থেমে গেল। তিনি আবার হাঁটলেন, শব্দটা আবার শুরু হলো। মানে এক কথায়, তিনি দাঁড়ালে শব্দটা দাঁড়িয়ে যায়, তিনি হাঁটলে শব্দটা তার পিছন পিছন হাঁটে বা তার সাথেই হাঁটতে শুরু করে। তিনি ভাবলেন হয়তো কেউ একই পথে যাচ্ছে। তিনি পেছনে তাকালেন, কেউ নেই, পুরো ফাঁকা মাঠ। তার শরীরে হালকা কাঁপুনি শুরু হলো। তবুও নিজেকে সামলে আবার হাঁটতে লাগলেন। এবার শব্দটা একটু দ্রুত, ধপ 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 ধপ, যেন কেউ তার হাঁটার সাথে তাল মিলিয়ে ঠিক পিছনেই হাঁটছে। করিম চাচা হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে বললেন, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু হাওয়ার শব্দ। তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন, কিন্তু এবার তিনি স্পষ্ট অনুভব করলেন তার ঘাড়ের ঠিক পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। তিনি আর সহ্য করতে না পেরে দৌড়াতে শুরু করলেন, কিন্তু যত দ্রুতই তিনি দৌড়ান, পেছনের শব্দ তত দ্রুত, তপ 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 তার পেছনে দৌড়াতে থাকে। অবশেষে তিনি জঙ্গলের পথটায় ঢুকে গেলেন। এখানে আলো আরো কম, গায়ের ছায়া পড়ে অদ্ভুত সব আকার তৈরি করছে। হঠাৎ তার কানে খুব কাছে একটা ফিস ফিস শব্দ, থামো থামো। তিনি জমে গেলেন। এইবার তিনি বুঝলেন এটা মানুষ না। তিনি দৌড়াতে যাবেন, তখন তার কাঁধে একটা হাত পড়ল, বরফের মতো ঠান্ডা। প্রিয় লিসেনার্স, এখানে কিছু কথা বলি। মনে করুন আপনারা ভয়ের রাজ্যে যে ভূতের এবং মানুষের সাথে বাস্তবে ঘটে যাওয়া ঘটনাটি শুনতেছেন। অবশ্যই একলা একটা ঘরে লাইট বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে
খুবই মনোযোগ সহকারে শুনতেছেন। তো এই ঘটনাগুলো আপনারা তখনই সম্পূর্ণভাবে ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন যখন ঘটনার সাথে সাথে আপনি নিজেকে ওই জায়গায় কল্পনা করবেন এবং সেটাকে অনুভব করবেন। তো আপনারা নিজেকে ওই জায়গায় অনুভব করুন এবং কল্পনার মধ্যে হারিয়ে গিয়ে ভয়ের রাজ্যে চলে আসুন। হঠাৎ তার সামনে রাস্তার মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে সেই ছায়াটা বড় হতে লাগলো, মানুষের চেয়ে অনেক বড়, অনেক লম্বা। তারপর সেই ছায়ার ভেতর থেকে দুটো চোখ জ্বলতে শুরু করলো, লাল আগুনের মতো লাল। করিম চাচা পেছনে ফিরলেন, কিন্তু এবার তিনি দেখলেন তার নিজের ছায়া নেই, বরং তার পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, যেটা তার সাথে মিলে না। সেই ছায়াটা ধীরে ধীরে তার সাথে লেগে গেল, আর তখনই তার মাথার ভিতরে একটা গলা, এখন আমি তোমার সাথে থাকবো। মানে তার সাথে সেই অবয়বটা যখন তার শরীরে প্রবেশ করে তখন তিনি অনুভব করে বা তার মাথার মধ্যে একটা কথাই কাজ করে যে এখন আমি তোমার সাথে থাকব। এরপর কি হয়েছে করিম চাচা ঠিক মনে করতে পারেন না। পরদিন ভোরে তাকে পাওয়া যায় রাস্তার পাশে অচেতন অবস্থায়। এরপর থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে তিনি একা থাকলে তার পেছনে কারো হাঁটার শব্দ শুনত, কিন্তু এবার সেটা শুধু বাইরে না, তার ঘরের ভেতরেও। একদিন তিনি আয়নায় তাকিয়ে দেখলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক রাতে। তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার বিছানার পাশে কেউ বসে আছে। অন্ধকারে মুখ দেখা যায় না। তিনি কাঁপা গলায় বললেন, কে? উত্তর এলো, আমি তো সবসময় তোমার পেছনেই ছিলাম। তারপর ধীরে ধীরে সেই অবয়বটা সামনে এলো, কিন্তু সেটা কোনো মানুষ না, ওটা ছিল একটা ছায়া, যার চোখ দুটো লাল রক্তের মতো। এরপর থেকে করিম চাচা আর স্বাভাবিক থাকেননি। তিনি সব সময় পেছনে তাকিয়ে থাকতেন, কারণ তিনি বলতেন, ওটা এখনো আমার পেছনে হাঁটে। আজও সেই গ্রামের লোকজন বলে, রাতে কেউ যদি একা ওই রাস্তা দিয়ে যায় তাহলে সে অনুভব করে তার পেছনে কেউ হাঁটছে। কিন্তু ভুলেও পেছনে তাকাবেন না, কারণ যদি তাকান তাহলে সেটা আর কখনো আপনার পেছন ছাড়বে না। এই ছিল মূল ঘটনা। তারা আপনাদের কেমন লাগছে জানি না, তবে ঘটনাটি যার সাথে ঘটে গেছে সেই বলতে হবে তখন তার পরিস্থিতি কী ছিল আর সেই সময়টা কেমন কেটেছে। আশা করি প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং কতটা ভয় বা কতটা ভীতি আপনাদের মধ্যে কাজ করছে জানি না, তবে এরকমের একটা ঘটনা যদি কারোর সাথে বাস্তবে ঘটে যায় তখন সে নিজেই বুঝতে পারে যে পরিস্থিতিটা কেমন। তো এই ছিল আমাদের ঘটনা। আপনাদের কাছে কেমন লাগছে ঘটনা দুটো অবশ্যই জানাবেন, এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমার এই ছোট্ট নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন
এবং একটি কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর অবশ্যই ঘটনাটি আপনার বন্ধু ও বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।